প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। পেডিগ্রি সম্পর্কিত দ্বিতীয় পার্টে আপনাদেরকে স্বাগতম। আমরা লাস্ট পার্টে কথা বলে গেছিলাম যে পেডিগ্রি ছাড়া কবুতর কোথা থেকে আসছে এবং কিভাবে আসছে এগুলো সম্পর্কে, ওই কবুতরগুলো ভালো নাকি খারাপ এটা সম্পর্কে, ওগুলো ভালো রেজাল্ট করতে পারবে কি পারবে না এই সম্পর্কেও বলছিলাম। তারপরেও শেষ থেকে একটু পার্ট টেনে বলি। পেডিগ্রি ছাড়া কবুতর হঠাৎ করে আসমান থেকে পড়ে নাই, এগুলো কোনো না কোনো ভাবে বাংলাদেশে আসছে। ভালো বংশ সম্পন্ন ভালো পেডিগ্রিওয়ালা কবুতরই আসছে। সেগুলো হারানো কবুতর নিয়েই আপনারা চর্চা করেন। সেগুলো ভালোও করতে পারে, যদি সঠিক পরিচর্যা পাই তাহলে অবশ্যই ভালো করতে পারে, এটা নিয়ে আসলে বলার কিছু নাই। তবে যারা পেডিগ্রি নিয়ে চর্চা করেন নিঃসন্দেহে তারা ভালো কবুতরই চর্চা করে, এবং তাদের বিপক্ষে কথা বলাটা আমি বলবো যে সমীচীন না। এরপরে আসেন যে আপনি আসলে কোন কবুতর পালবেন সেটা হচ্ছে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। সেটা হচ্ছে আপনি কি এই এই ভিডিওটা যখন করতেছি তখন 2025 সাল চলে, আমি নির্দিষ্ট মাস উল্লেখ না করি। 2025 সালে এসে আপনি এখন কি ধরনের কবুতর চর্চা করবেন এটা আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। আপনি কি 2025 সালে এসে বর্তমান সময়ের মডার্ন আপডেট করা পেডিগ্রি সম্পন্ন কবুতর পালবেন, নাকি বংশ বা নাম না জানা 1800 শতকের মতো বা ওই সে 1900 শতকের আগের সময় মানুষ যেভাবে পালতো এইভাবে এসে নাম না জানা বংশ না জানা কবুতর পালবেন, এটা আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। কেন বললাম এই কথাটা, যে এখন আছেন যে অনেকেই হাট বাজার থেকে 2500 3000 বা আরো কম মূল্যে ভালো কবুতর পাচ্ছেন, চর্চা করতেছেন, রেজাল্ট হচ্ছে, এগুলো পালবেন, পেলে শুধু গলাবাজি করবেন, নাকি ভালো কবুতর বংশ যা জেনে চর্চা করবেন, এটা একান্তই আপনার সিদ্ধান্ত, এটা আপনি সিদ্ধান্ত নিবেন। তবে শুধু এতটুকু রিকোয়েস্ট থাকবে সবার কাছে, আমাদের চলার দ্বারা যাতে কেউ কষ্ট না পায়। এরপরে আসেন, আমি ধরে নিলাম যে আপনি একটা হাট বাজার থেকে লোকাল একটা পেডিগ্রি ছাড়া একটা কবুতর কিনলেন, এবং সেটা দিয়ে ভালো রেজাল্টও করলেন। এখন আমার প্রশ্ন হচ্ছে, এই কবুতরটাকে আপনি কিভাবে পরিচিত করাবেন, মানুষের সামনে কিভাবে তুলে ধরবেন যে আমার এই কবুতরটা ভালো বা এখান থেকে আসছে, এটা কিভাবে তুলে ধরবেন? এটা তুলে ধরতে গেলেও কিন্তু আপনাকে সেই পেডিগ্রি ওয়ালাদের সারিতেই আসতে হবে। সেটা কিভাবে? হয়তোবা আপনার এই কবুতরটার একটা নাম দিতে হবে, অথবা এই কবুতরটার ট্যাগ নাম্বার উল্লেখ করে আপনাকে বলতে হবে যে আমার 501 কবুতর কি 506 কবুতর কি 1001 কবুতর কি 2005 কবুতর রিং নাম্বারের কবুতরটা ভালো করছে, অথবা আপনার আমার এই সবজি নরটা বা আমার হাট থেকে কুড়ায় পাওয়া এই মাক্সি মাদিটা ভালো করছে, এটা তো আপনাকে বলতে হবে, তাই না? তো যখন আপনি বলবেন, এই বলাটাও কিন্তু এক প্রকার পেডিগ্রির কাতারে পড়ে। আপনি পেডিগ্রিটা কি করছেন, একটা রেকর্ড লিখে রাখছেন, সেটা হচ্ছে আপনি সবাইকে দিচ্ছেন, তারা দেখে নিচ্ছে, এবং আপনি মুখে বলতেছেন প্লাস দেখতেছে। আর যখন আপনার এই রেকর্ডটা না থাকবে, এই রেকর্ডটা যখন হাতে হাতে জনে জনে না থাকবে, আপনি কিন্তু মুখে যে কোনো সময় আপনার কথা, আপনি যদি খারাপ মেন্টালিটি নিয়ে এই জগতে আসেন বা থাকেন, তাহলে কিন্তু আপনার এই কথা বলার ভিতরে কিন্তু আপনি এনি টাইম পরিবর্তন করে ফেলতে পারবেন। অর্থাৎ আপনি কিন্তু এই রেকর্ড যখন না রাখতে পারবেন খাতায় লিখিত বা মৌখিক ভাবে, যখন সততার সহিত না বলতে পারবেন, তখন কিন্তু এটা অন কাইন্ড অফ 2 নাম্বার দুর্নীতি হয়ে যাবে। হ্যাঁ, তো এটা মাথায় রাখবেন। কিভাবে পরিচয় করাবেন এটাও বলবেন। রেকর্ডটা রাখা কিন্তু খুবই জরুরি রেসিং পিজিয়নের ক্ষেত্রে। আর যদি আপনি এরকম করেন যে না, আমার কখনো কবুতর বিক্রি করা লাগবে না, বা আমার যে কবুতর আমার ঘরে জন্মগ্রহণ করে আমি নিজে রেস খেলবো, রেস খেলার পরে আমি ডিস্ট্রয় করে দিব, আমি বংশ বৃদ্ধি করে ছড়াবো না, এগুলো করবো না, তাহলে সেটা একান্ত আপনার নিজস্ব ব্যাপার। তবে আমি বলবো যে যদি এটাকে আপনি সঠিকভাবে চর্চা করতে চান, মানুষকে দিতে চান, হ্যাঁ, তাহলে আপনার এটা রেকর্ড রাখতে হবে এবং রেকর্ড তাদেরকে দিতে হবে, অন্যথায় কিন্তু তারা এটা সঠিকভাবে চর্চা করতে পারবে না। আর রেকর্ড যদি নাই রাখেন, আপনি কবুতরকে পরবর্তীতে কিভাবে পেয়ারিং করবেন? হ্যাঁ, পেয়ারিং করার ক্ষেত্রে দূরত্ব, স্ট্যামিনা, রেজাল্ট, এগুলো কি আপনি জনে জনে বলে বেড়াবেন সবাইকে? এগুলো তো কঠিন ব্যাপার। আমি ধরে নিলাম যে আমার সিরিয়াল নাম্বার অর্থাৎ ট্যাগ নাম্বার
1508 সিরিয়ালের কবুতরটা আমার খুব ভালো একটা রেসার। হ্যাঁ, সে তার জীবদ্দশায় ডাবল ফার্স্ট সহ অনেকগুলো টপ 10 টপ 20 প্রাইজ উইন করছে। তো আমার থেকে কেউ একটা বাচ্চা নিল, আমি ধরে নিই 1508 এর পেডিগ্রি নাই, আমার থেকে কেউ একটা বাচ্চা সংগ্রহ করলো, তখন আমি তাকে বললাম আমার 1508 এই রেকর্ড রেজাল্ট গুলো করছে, আমি তাকে মৌখিকভাবে বললাম এবং উনি উৎপাদন করলেন, ওনার প্রয়োজনে ওনাকে কিছু বাচ্চা বাইরে দিতে হবে কাউকে না কাউকে, তখন উনি এই রেকর্ড গুলো কিভাবে বলবে? আবারও আমাকে ফোন কলের মাধ্যমে জানতে চাইবে এবং আমি তাকে মৌখিকভাবে বলে দিব, নাকি তাকে লিখে দিব? যদি আমার ফোন কলে বলাটা ইজি মনে হয়, তাহলে আপনারা ইজি মনে করেন, তাহলে আর কিছু বলার নাই। যদি মনে করেন যে না, এটাকে লিখিত আকারে রেকর্ড আকারে দিলে বেটার হয়, তাহলে আমরা সেটা লিখিত আকারে দিব, এবং লিখিত আকারে যখন এটা দিবেন তখন এটা অন কাইন্ড অফ পেডিগ্রি, এটা আপনাকে মানতেই হবে। অন কাইন্ড অফ পেডিগ্রি, যখন এটা রেকর্ডটা লিখিত আপনি দিচ্ছেন ওটা অন কাইন্ড অফ পেডিগ্রি, যখন ওইটার বাচ্চা আরেকজনকে দিচ্ছে সেও যদি এটাকে লিখিত দেয়, তখন ঘর বক্স একটার পরিবর্তে দুইটা হবে, তিনটা হবে, বাবা মা থাকবে এবং তার বাচ্চা থাকবে, তাহলে পেডিগ্রিটা কিন্তু সৃষ্টি শুরু হয়ে গেল। তো এখানে পেডিগ্রির আসলে বিপক্ষে যারা কথা বলেন তারা একটু ভাবুক চিন্তা দিয়ে ভাববেন এবং চিন্তাশীল ভাবে বুঝবেন, বোঝার পরে কথা বলবেন, আশা করি অনেকটাই এই ব্যাপারে ধারণা পাবেন। আপনি নাম করা বা বিখ্যাত লাইনের কবুতর কিভাবে চেনেন? ধরেন এখন যারা বাংলাদেশের প্রেক্ষাপটে রেসার কবুতর পালে, তারা তাদের ভিতরে ম্যাক্সিমাম অলমোস্ট 80% উপরে মানুষ বোল্ট কে চেনে। বোল্ট যে কবুতর, উসাইন বোল্টের নামে যে কবুতরটাকে লিও হেয়ারম্যান্স, বিখ্যাত ফেন্সিয়ার, শ্রদ্ধেয় বিখ্যাত ফেন্সিয়ার লিও হেয়ারম্যান্স যে কবুতরটার নামকরণ করেছিল বোল্ট, তার যে বোল্ট কবুতরটা 80% মানুষ চিনে। সেটা যে কারণেই চিনুক, তার রেজাল্টের রেকর্ডের কারণে চিনুক, তার বংশের রেকর্ডের কারণে চিনুক, বিখ্যাত ফেন্সিয়ার লিও হারম্যান্সের নামের কারণে চিনুক, আর সর্ব উচ্চ মূল্যে তৎকালীন সময়ের পিপা নিলামে সর্বোচ্চ বিক্রিত হওয়া কবুতর হিসেবে চিনুক, তাকে কিন্তু চিনে। এখন এই চেনার ভিতরে যে কারণটা উঠে আসতেছে, সেটা যে কারণেই চিনুক তাকে চিনছে। এবং এই যে এত দামে বিক্রি হয়েছে, এটা যদি আজকে নাম না জানা পেডিগ্রি লেস একটা কবুতর হতো, তাহলে কিন্তু কখনো এই দামে হয়তো বা বিক্রি হতো না। এবং যখনই এত দামে বিক্রি না হতো, তখন কিন্তু এটাকে কেউ চিনতো না। অর্থাৎ তার এই চেনার পিছনে, দামের পিছনে এর পেডিগ্রি এবং বংশ পরম্পরার রেকর্ড, এটা কিন্তু একটা বড় ভূমিকা পালন করছে। এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। এবং যারা পেডিগ্রির বিপক্ষে কথা বলেন, আবারও বলতেছি, যারা পেডিগ্রির বিপক্ষে কথা বলেন, আপনাদের জন্য এই পার্টটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা এটা বোঝার চেষ্টা করবেন, জানার চেষ্টা করবেন, এবং যখন ঠান্ডা মস্তিষ্কে থাকবেন, একটু ভাবুক প্রকৃতি দিয়ে চিন্তা করবেন, তাহলে এটা জানতে পারবেন। পেডিগ্রি মানে অনেকে মনে করেন ব্যবসা সফল, পেডিগ্রি আছে 10,000 টাকা বাচ্চার দাম চাই, আমার পেডিগ্রি নাই, আমি 1500 টাকায় আপনাকে বাচ্চা দিব। হ্যাঁ, আপনি ভালো কবুতর 1500 টাকায় দিচ্ছেন, কিন্তু এটা যে কতটা ভালো এটা সার্টিফিকেট আপনি দিচ্ছেন না। অর্থাৎ আমি গাজী রায়হান, আমাকে আপনারা দেখতেছেন যথেষ্ট হাইট সমৃদ্ধ, যথেষ্ট ভালো বডি ফিগার সম্বলিত, কিন্তু আমার মস্তিষ্কে শিক্ষাগত যোগ্যতা কতটুকু, এটা কিন্তু আপনি আমার চেহারা দেখে বলতে পারবেন না, আমার হাইট দেখে, আমার বডি ফিগার দেখে বলতে পারবেন না। এটা আমার শিক্ষাগত যোগ্যতা কতটুকু, এটাকে জানতে হলে আপনাকে আমার যে সার্টিফিকেট, হ্যাঁ, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, সেটা আপনাকে দেখতে হবে এবং এটা দেখাটা বাধ্যতামূলক, অন্যথায় আপনি জানতে পারবেন না। তো রেসিং পিজিয়নের ক্ষেত্রে ওই কবুতরটা কতটা ভালো এটা জানার ক্ষেত্রে আমরা ডানা দেখি, আইস দেখি, বডি স্ট্রাকচার দেখি, ব্যালেন্স দেখি, ব্রিডিং ফেদার দেখি, ভ্যান্ড বোন দেখি, অল এভরিথিং একটা কোয়ালিফাইড জাস্টিফাই। অর্থাৎ যদি একটা আর্মি পার্সন একটা সোলজার নির্বাচনের ক্ষেত্রে বলা হয়, তাহলে একটা সোলজার নির্বাচনের ক্ষেত্রে হাইট, বডি, তার চেস্টের মাপ নেই, ওয়েট নেই, অল এভরিথিং নেই, নেওয়ার পরে যে যেটা হয় যে শিক্ষাগত যোগ্যতায়, ধরেন আমি একটা মেন্টাল রোগী, আমি কিন্তু সোলজারের চাকরি বা মিলিটারিতে অংশগ্রহণ করতে পারবো না, এটা মানতে হবে। অর্থাৎ আমরা যখন রেসিং পিজিও নিয়ে চর্চা করব, রেস খেলবো, সবকিছু থাকবে, আমরা একটা কবুতরের দানা দেখলাম, আইস দেখলাম, বডি স্ট্রাকচার দেখলাম, ব্রিডিং ফেদার দেখলাম, ভেন বোন দেখলাম, হ্যাঁ, অল এভরিথিং দেখলাম, কোমর দেখলাম, সবই দেখলাম, কিন্তু ওইটার মাথায় যে ফিরে আসার যে টেন্ডেন্সি, হ্যাঁ, এটা আছে কিনা এটা আপনি কিভাবে বুঝবেন? ধরেন আমি বললাম আমার এই কবুতরটা খুব ভালো, ওই বাংলা বান্ধা থেকে আসছে,
কিন্তু বাংলা বান্ধা থেকে আসছে ঠিক আছে, কেমন রেজাল্ট করছে সেটাও তো দেখতে হবে। বাংলা বান্ধা থেকে আসছে, হয়তো সকাল 7টায় ছাড়লাম, পরের দিন সকাল 7টায় আসছে, বা 2 দিন পরে আসছে, বা ওই দিন বিকাল 5টায় আসছে, লাভ নাই তো। আমাকে তো নির্দিষ্ট টাইমে আসতে হবে। এখন সে নির্দিষ্ট টাইমে আসলো কিনা এটার রেকর্ড রাখতে হবে। তো এটার রেকর্ডটা রাখতে গেলেও আমার এই পেডিগ্রিটা দরকার আছে। সে কেমন রেজাল্ট করলো, সে টাইম বাই টাইম আসলো কিনা, ফার্স্ট হইলো, সেকেন্ড হইলো, নাকি থার্ড হইলো, এটা আমাকে জানতে হবে, বুঝতে হবে। তো এটার জন্য কিন্তু আপনার পেডিগ্রিটার দরকার আছে। আর হচ্ছে আপনারা এই যে বিখ্যাত বিখ্যাত কবুতর গুলোকে চেনেন, এগুলো কিন্তু এগুলো চেনার ক্ষেত্রেও কিন্তু পেডিগ্রির গুরুত্বটা অনেক বেশি। এটা আপনাকে মাথায় রাখতে হবে। এটা মাথায় রেখে চললেই পরে আপনি এই পেডিগ্রির গুরুত্বটা আরো অনেকাংশে বুঝতে পারবেন। এবার আসি আর একটা কথায়, আমি কিন্তু পয়েন্ট দেখে নিচ্ছি, আমি সরি যদি এটা খারাপ দেখাই। সেটা হচ্ছে যে আদর্শ পেডিগ্রিতে কি কি থাকা উচিত। অর্থাৎ আমরা এখন পেডিগ্রি তৈরি করি, অনেকেই পেডিগ্রি গুলো তৈরি করে। সেটা যেটা হয় যে একটা পেডিগ্রি তৈরি করতে হয়, তাই আমরা তৈরি করি। পেডিগ্রি তৈরি করা যায় এনি হাও, যে কোনো ভাবে রেকর্ড লিখে রাখলে সেটা একটা পেডিগ্রি হবে। তবে আদর্শ একটা পেডিগ্রির বিষয় তো আমাদের থাকতেই হবে। আদর্শ একটা পেডিগ্রির বিষয়ে আমাদের একটা সম্যক জ্ঞান থাকা উচিত, যে একটা পেডিগ্রিতে আসলে কি থাকা উচিত। ধরেন সাপোজ কথার কথা, আমি এখানে লিখলাম যে আমি আমার জন্ম নিবন্ধন তৈরি করব, সেখানে আমি আমার নাম লিখলাম এবং আমার জন্ম তারিখটা লিখে দিলাম। এটা যেমন একটা পারফেক্ট জন্ম নিবন্ধন বা ন্যাশনাল আইডি কার্ড হতে পারে না, ঠিক তেমনি পেডিগ্রিতেও কিছু কিছু রেকর্ড থাকতে হয় যেগুলো আসলে প্রয়োজন। সেটা কিভাবে? একটা পেডিগ্রিতে কমন যে বিষয়গুলো বাধ্যতামূলক থাকা উচিত, একেবারে বাধ্যতামূলক থাকা উচিত, সেটা হচ্ছে ওই কবুতরের কান্ট্রি কোড, অর্থাৎ এটা কোন দেশে জন্ম। বাংলাদেশে হলে BAN আমরা ব্যান লিখি, বেলজিয়ামে হইলে BE, নেদারল্যান্ডে হইলে NL, জার্মানিতে হইলে DV, এরপরে আপনার অন্যান্য আদার্স কান্ট্রিতে যেটা হয়, ইংল্যান্ডে হইলে GB, এভাবে দেওয়া থাকে। তো আপনাকে এটা থাকতে হবে, কান্ট্রি কোন কান্ট্রির অরিজিন, কোন কান্ট্রির কবুতর, এটা আপনাকে দিতে হবে ফার্স্ট টাইম। দ্বিতীয়ত আপনাকে দিতে হবে সাল, অর্থাৎ ওই কবুতরটার জন্মসাল। জন্মসাল বলতে আমরা অনেক সময় ওল্ড রিং ইউজ করি, অর্থাৎ 2025 সালে এসে আমার কাছে যদি 22, 23, 24-এর একটা রিং থাকে, অযাচিত পড়ে আছে, আমি পরাইয়ে দিই। হ্যাঁ, তো আমরা কি করব, আমরা কিন্তু তখন পেডিগ্রিতে 2025 সাল লিখতে পারবো না। অর্থাৎ ওই কবুতরের পায়ে যে রিংটা থাকবে, ট্যাগটা থাকবে, ওটার সাথে মিল রেখে আপনাকে ওই ট্যাগের ভিতরে যে সালটা উল্লেখ করা থাকবে, ওই সালটা লিখতে হবে। কান্ট্রি কোড দেন 2025 সাল লিখতে হবে। এরপরে আসেন সিরিয়াল নাম্বার। এই সিরিয়াল নাম্বারটা কেন দেওয়া হয়? আমাদের প্রত্যেকেরই একটা নাম থাকে। আমার নাম গাজী রায়হান, হয়তো বা অনেকের অনেক নাম থাকে। আমাদের যে নাম থাকে, আমরা যেহেতু অগণিত কবুতর পালি এবং এতগুলো কবুতরের নাম দিয়ে রাখাটা অসম্ভব, এই জন্য আমরা একটা সিরিয়াল নাম্বারের ব্যবস্থা করেছি। ঠিক যেমন আমাদের ন্যাশনাল আইডি কার্ডের মতো, আমাদের একই নামে দেখা যায় অনেক সদস্য থাকে। তো সহজে আইডেন্টিফিকেশনের জন্য এখানে একটা নাম্বার দেওয়া থাকে, আমাদের যেটা ন্যাশনাল আইডি কার্ডের NID নাম্বার অথবা জন্ম নিবন্ধনের নাম্বার, ঠিক এমনি একটা ট্যাগ নাম্বার বা সিরিয়াল নাম্বার আপনার পেডিগ্রিতে থাকা আবশ্যক। কান্ট্রি কোড, সাল, ট্যাগ নাম্বার। এখন আসেন, যদি ওই কবুতরটা অ্যাডাল্ট হয়, অর্থাৎ আপনি অ্যাডাল্ট সময়ে হ্যান্ড ওভার করেন কাউকে, বা অ্যাডাল্ট হওয়ার পরে যদি পেডিগ্রি তৈরি করেন, তাহলে যদি ওটা জেন্ডার পুরুষ হয় তাহলে মেল হইলে M, অথবা মেল পুরোটাই লিখে দিতে পারেন, ফিমেল হইলে ফিমেলটা পুরাটাই লিখে দিতে পারেন। যদি বেবি কবুতর হয় তাহলে আর ওইখানে কিছু দেওয়ার দরকার নাই, জায়গাটা খালি রাখবেন। যখন এটা জেন্ডার নির্বাচন হবে তখন হয়তো যার কাছে সেল করবেন সে দিয়ে নিবে, আর আপনার কাছে থাকলে আপনি পরবর্তীতে লিখে নিবেন। এরপরে আসেন কালার। একটা কবুতরের কালারটা উল্লেখ করা খুবই 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 গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, এটা মাথায় রাখতে হবে। আমরা অনেকেই কালার উল্লেখ করি না। আমি এখন পর্যন্ত যতগুলো পেডিগ্রি পেয়েছি তার ভিতরে 50% পেডিগ্রিতে কালার উল্লেখ করেন না, এবং এর ভিতরে অনেক নামি দামি ফেন্সিয়ার থাকেন। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যদি বলি, অনেক নামি দামি ফেন্সিয়াররাই কালার উল্লেখ করেন না, যেটা আমার মতো ক্ষুদ্র ফেন্সিয়ারদের চর্চা করার ক্ষেত্রে অনেক বড় বাধার সৃষ্টি হয়। সেটা কেমন, কালারটার গুরুত্ব, লেখার গুরুত্ব কেন, উল্লেখ করার গুরুত্ব কেন, সেটা আমি আপনাকে বলি। আমরা অনেক সময় দুইটা ব্লু কালারের কবুতর কিনি এবং সে দুইটাকে পেয়ার করার পরে যখন তার ভিতরে থেকে পাইড, অর্থাৎ দোবাগ ডানা, হোয়াইট উইং হয় বা চেকার হয় বা রেড চেকার হয়, তখন আমরা একটা ভেবা চাকায় লেগে যাই। এবং অনেক সময় দেখা যায় আমার
দুইটা রেড চেকার কবুতরের থেকে সবজি বাচ্চা বের হয়, মাক্সি কালারের বাচ্চা বের হয়, মিলি কালারের বাচ্চা বের হয়, রেড চেকারও বের হয়। এমনকি আমি সবজি দোবাজও পেয়েছি, মাক্সি দোবাজও পেয়েছি, আবার মিলি দোবাজও পেয়েছি, রেড চেকার দোবাজও পেয়েছি। ওই কবুতরটা দুইটাকে যখন আমি পেয়ার করার পরে বিভিন্ন ক্যাটাগরির বাচ্চাগুলো পাই, তখন ওই পেডিগ্রি থেকে আমি কিন্তু ব্যাক জেনারেশনের কালার গুলো উল্লেখ পাইনি, হয়তো সাম্যক দুইটা একটা পেয়েছি আর ম্যাক্সিমাম পাইনি। যখন আমি কারো কাছে এটার বাচ্চা হ্যান্ড ওভার করতে যাই, তখন আমার কাছে স্বাভাবিকভাবে একটা প্রশ্ন আসে যে ভাই, বাবা মা তো দুইটাই রেড চেকার আপনি লিখছেন, তাহলে এর থেকে মাক্সি বাচ্চা কিভাবে সম্ভব? আমার মনে হয় এই কবুতর দুইটা আপনার ঘরের থেকে ক্রস হয়ে গেছে, অন্য কোনো কবুতরের সাথে সংমিশ্রণ হয়ে গেছে, আপনি বুঝতে পারেন নাই। বাট কবুতর দুইটা আমি কেজ ব্রিডিং করিয়েছি, একটা কেজের ভিতরে দুইটা কবুতর রাখা এবং সেই কবুতর থেকে দুইটা বাচ্চা বের হয়েছে। ক্রস ব্রিড হওয়া ইম্পসিবল, একেবারে ইম্পসিবল। তো সেই ক্ষেত্রে আমাকে তাদেরকে বলতে হয় যে এটার ব্যাক জেনারেশনে হয়তোবা মিক্স এই ভ্যারাইটিস কালার গুলো ছিল যেখান থেকে আসছে। আজকে যদি ব্যাক জেনারেশন ওই কালার গুলো উল্লেখ করা থাকতো, তাহলে কিন্তু আমি আমার পেডিগ্রির প্রত্যেকটা বক্সে উল্লেখ করে দিতে পারতাম এটা ব্লু, এটা চেকার, এটা ব্লু হোয়াইট পেন বা ব্লু পাইট, এটা চেকার পাইট, আমি কিন্তু লিখে দিতে পারতাম। বাট আমি লিখতে পারিনি। তো আমি যেটা করি, আমার জানা মতে আমার বাসায় জন্মগ্রহণ করা প্রত্যেকটা কবুতরের কালারটা আমি উল্লেখ করে দিই, যাতে ফিউচারে আমার মতো কোনো ক্ষুদ্র ফেন্সিয়ার যখন ওটা চর্চা করতে যায়, তাকে যাতে কোনো প্রকার হেনস্থার শিকার না হইতে হয় বা নেগেটিভ কোনো হিউমার কেউ ছড়াইতে না পারে তার বিরুদ্ধে, আমি এটা চেষ্টা করি। আপনারা অবশ্যই অবশ্যই চেষ্টা করবেন কালারটা উল্লেখ করে দেওয়ার, এবং একটা আদর্শ পেডিগ্রির ভিতরে একটা কবুতরের যে বিষয়গুলো থাকা উচিত তার ভিতরে কালার একটা অন্যতম এবং গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে, এটা আপনাকে মাথায় রাখতে হবে। এরপরে আসেন, আদর্শ পেডিগ্রিতে আরো একটা জিনিস থাকার খুবই প্রয়োজন, সেটা হচ্ছে ব্রিডার। ওই কবুতরটা কোন ব্রিডারের ঘরে জন্মগ্রহণ করছে এটা জানাটা খুবই জরুরি। আমরা অনেক সময় এখন যেটা করি যে বেলজিয়াম, নেদারল্যান্ডের যে বংশ উদ্ভূত যে কবুতরগুলো পেডিগ্রি নিয়ে আমাদের দেশে আসে, লেটেস্ট ভার্সন, যেমন কিটেল, বেস্ট কিটেল, সাগান, গ্রেট গ্রিজ বা আদার্স যে জাতগুলো আসে, আমরা যেটা করি, আমরা খুব সুন্দর করে লিখে দেই যে কিটেল লাইন, ডির্ক ভ্যান্ডেনবুর্গ, হ্যাঁ, আবার এদিকে কি প্যাট্রিক বোয়েক্স, এ অ্যান্ড ভি লেইটম্যান, এভাবে লিখে দেই। কিন্তু ওই যে বক্স, যে কবুতরটা আপনার ঘরে জন্ম, ওই কবুতরটার ভিতরে আপনি সবই লিখলেন, কিন্তু আপনার নামটা লিখতে আপনি লজ্জাবোধ করলেন, অথবা আপনি যার থেকে কিনে নিয়ে আসলেন তার নামটা তার ব্রিড করা কবুতরের বক্সে লিখতে লজ্জাবোধ করলেন, বরং সেইখানে আপনি ডিক ভ্যান্ডেনবুল, প্যাট্রিক বোয়েক্স সহ আরো নাম না জানা নাম করা বড় বড় ফেন্সারদের নাম লিখে দিলেন, যাদের বংশ উদ্ভূত কবুতর এগুলো। আমার কথা হচ্ছে, আপনি তাদেরকে অনেক বড় পরিসরে স্মরণ করলেন, অথচ যে এই কবুতরটা যার ঘরে ব্রিড হয়েছে আমাদের দেশের ফেন্সিয়ার, তাকে আপনি সম্মান করলেন না, মূল্যায়ন করলেন না। অর্থাৎ তার কাছে যে এত ভালো মানের একটা কবুতর আছে, সেটা কিন্তু এখানে লিখে রাখা আপনার উচিত ছিল। এই ব্রিডারটা কিন্তু লেখা দরকার। কার ঘরে ব্রিড হয়েছে এটার উপরেও কিন্তু ডিপেন্ড করে যে কবুতরটার কোয়ালিটি আসলে কেমন হবে। কারণ এখনো পর্যন্ত আমাদের দেশে অনেক নাম করা ফেন্সিয়ার আছেন, এখন চলতেছে বাংলায়, আমাদের বাংলাদেশের আদলে এখন বাংলাদেশে চলে আষাঢ় মাস, বাংলায় আষাঢ় মাস চলতেছে, ভরপুর বৃষ্টি, এখন মোল্টিং এর টাইম, এখনো আমাদের বাংলাদেশের অনেক নাম করা বড় বড় ফেন্সিয়ারের ঘরে কবুতরের বাচ্চা হচ্ছে। হয়তোবা তাদেরকে বলতে গেলে তারা বলবেন আমার কবুতর তো মোল্টিং হচ্ছে না, বাচ্চাও তো ভালো হচ্ছে, সমস্যা কি? হতে পারে, তবে প্রাকৃতিক বিষয়ের সাথে যদি সামঞ্জস্যতা রক্ষা করে চলেন, তাহলে এখনকার সময় বাচ্চা করা একটা জঘন্যতম খারাপ বিষয়। এখনকার এই যে বাচ্চাগুলো উৎপাদন করবেন, এগুলো দিয়ে আপনি কি করতে পারবেন? না পারবেন ওকে রেসে পাঠাইতে, না পারবেন ওকে সুস্থভাবে গড়ে তুলতে, আবার না পারবেন ওকে আগামীর জন্য রেডি করতে। ওর পুরা বংশ থেকেই, জন্ম থেকেই ওর পুরা লাইফের বিষয়টাই আপনি পরিবর্তন করে ফেলে দিলেন। এটা ঠিক না, আমাদেরকে অবস্থা বুঝে ব্যবস্থা করতে হবে এবং এটাই উচিত। আহ এরপরে আসেন ব্রিডারের নাম, আদর্শ পেডিগ্রিতে ব্রিডারের নাম থাকাটা আবশ্যক। এরপরে আসেন যে ওই কবুতরটা যদি কোনো রেকর্ড থাকে, রেস রেকর্ড থাকে, সেগুলো লিখবেন। এগুলো আপনি লিখতেও পারেন, নাও লিখতে পারেন, এটা আপনি আপনার প্রয়োজন অনুযায়ী করে নিতে পারেন। লাইনটাও আপনি আপনার প্রয়োজন অনুযায়ী লিখে দিতে পারেন। আমরা অনেক সময় যেটা করি, লাইনটা লেখার সময় অনেক ভুল করি। ধরেন একটা কবুতর আপনি ব্রিড করলেন যেটা হচ্ছে কিটেলের গ্রেট গ্র্যান্ডসন, কিন্তু আপনি এখানে লিখে দিলেন কিটেল। যদি ব্যাক জেনারেশন, ব্যাক পেডিগ্রিতে কিটেল কততম পর্যায়ে আছে এটা যদি আমরা না বুঝি,
তাহলে আমাদের এই এই কিটেলটা ওইটার কততম প্রজন্ম এবং কততম আপডেটের সাথে আর কি কি মিক্স আছে এটা জানা অনেক কঠিন। যার কারণে যদি আপনারা লিখেন তাহলে এটা করে দিবেন যে কিটেলের গ্রেট গ্র্যান্ড চিলড্রেন নাকি গ্রেট গ্র্যান্ড চিলড্রেনের সন ডটার, এগুলো একটু উল্লেখ করে দিবেন, তাহলে যারা নতুন চর্চা করবে তাদের বুঝতে অনেক সুবিধা হবে। এরপরে আসেন আপনার জেনারেশনটা তো আপনি লিখলেন, ফেন্সিয়ারের নামও লিখলেন। হ্যাঁ, কমন বিষয়গুলো যেগুলো শুরুতে বলছি, কান্ট্রি কোড, ব্যান, সাল, সিরিয়াল নাম্বার, জেন্ডার, কালার এবং ফেন্সিয়ারের নাম, এই 6টা বিষয় একটা পেডিগ্রিতে থাকা একেবারে বাধ্যতামূলক এবং থাকতেই হবে, অন্যথায় এই পেডিগ্রিটা কখনো একটা আদর্শ পেডিগ্রি হতে পারে না। অনেকে আবার লেখেন উনি ওনার লাইফে যা যা অর্জন করেছে তা সব লিখে ফেলে পেডিগ্রির ভিতরে, কিন্তু ব্রিডারের নাম লেখে না, কালার লেখে না, জেন্ডার লেখে না, কোন দেশের কবুতর সেটাও লেখে না, ইচ্ছাকৃত ভাবে মন গড়া একটা লিখে দিল, এইভাবে করে। জার্মানির যে কবুতর গুলো আসে এখানে দেখা যায় প্রথমে ডিভি থাকে, এরপর ওদের ক্লাব কোড থাকে, আমাদের যেমন ক্লাবের নাম থাকে ওদের এখানে ক্লাবের নাম দেওয়া নিষিদ্ধ। ওরা হলো সিরিয়াল নাম্বার দিয়ে ক্লাব নির্ণয় হয়, এই সিরিয়ালের ক্লাব। এরপরে সাল থাকে, এরপরে রিং নাম্বার থাকে। তো আপনারা ওই সমস্ত দেশের রিং নাম্বার গুলো যখন লিখবেন ওদের আদলে ওদের অনুযায়ী লিখে যাবেন, ওদের ফরম্যাট অনুযায়ী লিখে যাবেন। আপনি যদি সালটাকে আগে নিয়ে আসেন, ডিবির জায়গায় ডিবি লিখলেন, সাল নিয়ে আসলেন আর ক্লাব কোড এবং সিরিয়াল এক করে দিলেন, এটা কিন্তু হইল না, এটা হবে না, এটা ভুল হয়ে যাবে। অর্থাৎ যেভাবে পেয়েছেন আপনি সেভাবে আপনাকে লিখতে হবে, অন্যথায় এটা ভুল হবে। অনেকে আছেন যে কিছু কিছু ওয়ার্ড আমরা ফরেন কান্ট্রি থেকে যেগুলো পাই এগুলো লিখে ফেলেন, এগুলোকে চেষ্টা করবেন ইংলিশে কনভার্ট করে দেওয়া। হ্যাঁ, যেমন দুইভেন, গেটসপেল্ট, আদার্স যে ওয়ার্ড গুলো থাকে এগুলোকে ইংলিশে জানলে ইংলিশে লিখে ফেলবেন, না জানলে যারা মোটামুটি জানে সিনিয়র ফেন্সিয়ার যারা ইংলিশে কনভার্ট করে তাদের থেকে একটু জানার চেষ্টা করবেন, তারা জানলে আশা করি অবশ্যই আপনাকে হেল্প করবে। আদর্শ পেডিগ্রি তৈরির কথা পর্যন্ত আমরা আমাদের এই পর্বটা এখানেই শেষ করছি। আগামী পর্ব দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল।